কেমন আছেন সবাই? গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল হাসান পার্থ, আপনাদের অ্যাকাউন্টিং এর ইনস্ট্রাক্টর। আমরা দুটো উদাহরণ দেখব, আসবাবপত্র ক্রয়, পণ্য ক্রয়। আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আমরা ডেবিট কোনটাকে করি বলেন তো? আসবাবপত্র। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়। দুটো ক্ষেত্রেই, দুটো উদাহরণের ক্ষেত্রেই যদি আমি লক্ষ্য করি, আমি কিন্তু দুটো ক্ষেত্রেই ক্রয় করছি। কেন আমি আসবাবপত্রের ক্ষেত্রে আসবাবপত্রকে ডেবিট করছি, আবার পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যকে ডেবিট না করে ক্রয়কে ডেবিট করছি? আবার যদি আমি উল্টোভাবে প্রশ্নটি করি, আমি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাবকে ডেবিট করলাম, কেন আমি আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাবকে ডেবিট করলাম না? দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন রান করা হয়, সাধারণত আমরা 1 বছরের সময়কালের হিসাবকালটি করে থাকি। অর্থাৎ যদি আমি জানুয়ারির 1 তারিখ থেকে আমার লেনদেনটি শুরু করি, আমি আমার এই হিসাবগুলো গণনা করি ডিসেম্বর মাসের 31 তারিখে কিংবা পরের বছরের জানুয়ারি মাসের 1 তারিখে। দেখো, একটি প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত পণ্য ক্রয় করতে হয় এবং এই পণ্যের সাথে সাধারণত দুটি ব্যাপার জড়িত থাকে, ক্রয় অথবা বিক্রয়। এবং মনে রাখবে যে একটি বছরে একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করানোর জন্য হাজার হাজার পণ্য ক্রয় করতে হয়। তাই প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের আলাদা আলাদা হিসাব রাখা অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ। এই কারণে হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে পণ্যের নামে আলাদা কোনো হিসাব রাখা হয় না। যখন আমরা পণ্য ক্রয় করি, তখন ক্রয় এই কার্যাবলীটিকে ডেবিট করে আমরা যতগুলো পণ্য ক্রয় করছি সবগুলোকে আমি ক্রয়ের অধীনে অন্তর্ভুক্ত করি। আবার যখন আমি পণ্য বিক্রয় করছি, আমি বিক্রয়ের অধীনে আওতাভুক্ত করি। তার মানে আমি যদি বলি পণ্য ক্রয়, আমি যদি বলি মাল ক্রয়, কখনোই আমি পণ্য হিসাবকে ডেবিট করব না, প্রথমত। এবং দ্বিতীয়ত সেটি হচ্ছে, আমি যেমন একটি বছরে হাজার হাজার পণ্য ক্রয় বিক্রয় করি, সম্পত্তির পরিমাণ কিন্তু এত বেশি থাকে না যখন আমি ক্রয় বিক্রয়টি করে থাকি। অর্থাৎ হয়তো বছরে আমি সর্বোচ্চ 10টি থেকে 20টি স্থায়ী সম্পত্তি ক্রয় করি কিংবা বিক্রয় করি। এই কারণে সম্পত্তির নামে কিন্তু আলাদা আলাদা হিসাব রাখতে আমাদের তেমন কোনো সমস্যাই হয় না। এজন্য যখন আমরা এই স্থায়ী সম্পত্তির হিসাবটি করছি, যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বিক্রয়, আমরা আসবাবপত্র নামে হিসাবটি করছি, আসবাবপত্র হিসাব ডেবিট কিংবা আসবাবপত্র হিসাব ক্রেডিট। আবার যখন আমি পণ্যের কথা বলছি, তখন আর আমি পণ্য হিসাবকে আলাদাভাবে আওতাভুক্ত করছি না। আমি কি বলছি? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দুটি পক্ষ নির্ণয় করার আগে আমাদের প্রথমত এই সূত্রটি মাথায় রাখতে হবে যে পণ্য, মাল এসবের নামে আমরা কখনো হিসাব রাখি না, কিন্তু আসবাবপত্র, যন্ত্রপাতি এই সমস্ত স্থায়ী সম্পত্তি সমূহের নামে আমরা হিসাব রাখি। তাই যদি আমি বলি পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। যদি আমি বলি আসবাবপত্র ক্রয়, তখন কিন্তু আসবাবপত্র হিসাব ডেবিট। তার মানে স্থায়ী সম্পত্তি ক্রয় বা কোনো সম্পদ ক্রয়, এই ক্ষেত্রে আমরা সেই সম্পত্তির নামে ডেবিট ক্রেডিট করি। কিন্তু যখন আমি পণ্য বা মালামাল ক্রয় করি, তখন সেই পণ্যের নামে আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করি না, বরঞ্চ আমি ক্রয় কিংবা বিক্রয় হিসাবকে ডেবিট কিংবা ক্রেডিট করি। পরবর্তী নিয়মটি কি? কখনোই আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব এগুলোর নামে ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ হবে না। ধরো নগদ টাকা চলে গেল, আমি কি বলছি? নগদান হিসাব ক্রেডিট। আমি কিন্তু বলছি না সম্পত্তি হিসাব ক্রেডিট। আবার বিক্রয় করা হলো, আমি কি বলছি? বিক্রয় হিসাব ক্রেডিট। আমি কিন্তু বলছি না আয় হিসাব ক্রেডিট। ধরো বিনিয়োগের সুদ পাওয়া গেল, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমি কিন্তু বলছি না আয় হিসাব ক্রেডিট। তার মানে হচ্ছে হিসাবের যে সমস্ত শ্রেণীগুলো রয়েছে, যেমন ব্যয়, যেমন দায়, যেমন সম্পত্তি, এই শ্রেণীগুলোর নামে আমরা কখনো হিসাব ভুক্ত করি না। আমরা কিসের নামে হিসাবভুক্ত করি? যেই লেনদেনটি ঘটছে সেই লেনদেনটিকে সংশ্লিষ্ট দফা ধরে আমরা হিসাবভুক্ত করি। যেমন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমি বলি বিক্রয় হিসাব, পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমি বলি ক্রয় হিসাব, বেতন প্রদানের ক্ষেত্রে আমি বলি বেতন হিসাব। কখনো আমি বলি না ব্যয় হিসাব, কখনো আমি বলি না আয় হিসাব। তার মানে হচ্ছে যে এই আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব, সহজ কথা শ্রেণী বিভাগের নামে কখনো হিসাবগুলো লিপিবদ্ধ করা হবে না। এবং তৃতীয় যে ব্যাপারটি, সেটি হচ্ছে চেক সংক্রান্ত হিসাব আমরা ব্যাংক জমা নামে লিপিবদ্ধ করি। ধরো 2000 টাকার চেক পাওয়া গেল, আমরা কখনোই বলবো না চেক হিসাব ডেবিট কিংবা চেক হিসাব ক্রেডিট। বলতো চেক যদি পাওয়া যায়, এই চেকটি নিয়ে আমাকে কোথায় যেতে হবে? ব্যাংকে যেতে হবে। তার মানে চেক পাওয়া গেল, চেক প্রদান করা হলো, এগুলো ব্যাংক জাতীয় লেনদেন। যাবতীয় ব্যাংক জাতীয় লেনদেনকে আমরা সবসময় ব্যাংক জমা নামে অন্তর্ভুক্ত করি। তার মানে ব্যাংক জমা ডেবিট কিংবা ব্যাংক জমা ক্রেডিট। চেক যদি প্রদান করা হয়, ব্যাংকের টাকা চলে যায়, তখন ব্যাংক জমাকে আমি ক্রেডিট করি। আবার চেক যদি পাওয়া যায়,
ব্যাংকের টাকা বেড়ে যায়, আমার ব্যাংক জমাটি বেড়ে যায়, তার মানে তখন আমি ব্যাংক হিসাবকে ডেবিট করি। তাহলে আমরা মোটামুটি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় এই ব্যাপারটি মাথায় রাখবো এবং এগুলো নিয়ে কনফিউজড হব না। এখন আমরা চলে যাব আমাদের সেই দুটি পক্ষ নির্ণয়ের ক্ষেত্রে। দেখো আমরা এইখানে দেখিয়েছি যে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে কিভাবে আমরা দুটি পক্ষ নির্ণয় করছি এবং কোন দুটি পক্ষ এর সাথে জড়িত। প্রথমত নগদে পণ্য ক্রয়। দেখো নগদে আমি পণ্য ক্রয় করছি, কি বলেছিলাম, পণ্যের নামে আমি হিসাবভুক্ত করি না, তাহলে কিসের নামে হিসাবভুক্ত করি, ক্রয়। তাহলে এখানে কোন দুটি পক্ষ জড়িত, এক আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই একটি হচ্ছে ক্রয় হিসাব জড়িত এবং আরেকটি হচ্ছে নগদ টাকা যেহেতু চলে যাচ্ছে সেহেতু নগদ টাকা এই হিসাবটি জড়িত। দ্বিতীয়ত কি, নগদে আসবাবপত্র ক্রয়। দেখো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ক্রয় হিসাব, আসবাবপত্র এটি তো একটি সম্পত্তি, তাহলে এই ক্ষেত্রে সম্পত্তির নামে হিসাবভুক্তটি হবে, তাই তো। তাহলে আসবাবপত্র ক্রয়, এখানে আমি আসবাবপত্রের নামে লিপিবদ্ধটি করব। তাহলে এখানে কোন দুটি পক্ষ জড়িত, আসবাবপত্র এবং নগদ টাকা। তৃতীয়ত নগদে পণ্য বিক্রয়, আবারও একই কথা, যখন আমি পণ্য নিয়ে কারবার করব তখন আমি ওই কার্যাবলীটির নামে হিসাবভুক্ত করব, অর্থাৎ আমি পণ্যের নামে হিসাবভুক্ত করব না। তাহলে এখানে কোন পক্ষটি জড়িত, একটি হচ্ছে বিক্রয় এবং যেহেতু বিক্রয়ের ফলে আমার নগদ টাকা বাড়বে, আরেকটি হচ্ছে আমার নগদ টাকা। এরপরে কি বলছি, বিনিয়োগ করা হলো, যখন বিনিয়োগ করা হয় আমার বিনিয়োগ বেড়ে যায় এবং নগদ টাকা দিয়ে যেহেতু বিনিয়োগ করতে হয় নগদ টাকা কমে যায়। তার মানে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে নগদ টাকা হ্রাস পায় এবং বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার দুটি পক্ষ কি কি, এই ক্ষেত্রে দুটি পক্ষ হচ্ছে বিনিয়োগ এবং নগদ টাকা। তাহলে আমরা দেখলাম এটি হচ্ছে দুটি পক্ষ নির্ণয়ের মেথোডোলজি। আমরা আরো কিছু লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করব। দেখো ব্যাংক জমা দেওয়া হলো, ব্যাংকে আমি কি জমা দেই, সাধারণত আমার কাছে যে নগদ অর্থ থাকে সেটি আমি ব্যাংকে জমা দেই, তাই তো। তাহলে ব্যাংক জমা দিলে কি হবে, ব্যাংক জমার পরিমাণ বেড়ে যাবে, আমার নগদ টাকার পরিমাণটি কমে যাবে। তাহলে এখানে কোন দুটি পক্ষ জড়িত, একটি হচ্ছে ব্যাংক জমা, যে ব্যাংকে আমি জমা রাখছি, আরেকটি হচ্ছে আমার নগদ টাকা। দ্বিতীয়ত ঋণ প্রদান করা হলো, আমি ঋণ প্রদান কি করি, আমার টাকা আমি ঋণ দেই, তাই তো। তাহলে এখানেও নগদ টাকা জড়িত। আরেকটি কি, আরেকটি হচ্ছে আমার যে টাকাটি আমি ঋণ প্রদান করছি, প্রদত্ত ঋণ, এই ঋণ একটি হিসাব, আরেকটি হিসাব হচ্ছে আমার নগদ টাকা। আর এরপরে কি, ঋণ গ্রহণ করা হলো, কি কি আছে, তাহলে ঋণ প্রদানের ক্ষেত্রে আমি যেমন বলেছিলাম প্রদত্ত ঋণ, ঋণ যখন গ্রহণ করা হলো তখন হচ্ছে প্রাপ্ত ঋণ। তাহলে এখানেও একটি হিসাব হচ্ছে প্রাপ্ত ঋণ একটি পক্ষ, আরেকটি পক্ষ কি নগদ টাকার একটি পক্ষ, কারণ কি ঋণ আমি নগদ টাকায় গ্রহণ করি, আমার নগদ টাকা বেড়ে যায়, তাই তো। এবং সর্বশেষ কি আছে, ব্যাংক চার্জ ধার্য করা হলো। মনে রাখবে ব্যাংক যখন চার্জ ধার্য করে বা চার্জ কাটে আমার ব্যাংকের যে হিসাব সেটি কমে যায়। অর্থাৎ আমার ব্যাংক জমা যদি থাকে 100 টাকা এবং ব্যাংক যদি 10 টাকা চার্জ করে আমার ব্যাংক হিসাব তখন 90 টাকা হয়ে যায়, এর ফলে নগদ টাকা হ্রাস পায় না। তাহলে ব্যাংক চার্জের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, একটি হচ্ছে ব্যাংক জমা আর একটি হচ্ছে ব্যাংক চার্জ। একইভাবে যদি আমি বলি ব্যাংক সুদ পাওয়া গেল তখন আমার ব্যাংক জমার পরিমাণটি বেড়ে যায়, নগদ টাকার পরিমাণ বাড়ে না। একইভাবে তাহলে আমি যদি বলি ব্যাংক সুদ ধার্য করা হলো তখন ব্যাংক সুদ একটি পক্ষ, ব্যাংক জমা একটি পক্ষ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য এই পক্ষগুলো নির্ণয় করব। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এই দুটি পক্ষের হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে পারি। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।